বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিহার নির্বাচনের যে হয়ে গেল বা কাল যে ফলাফল ঘোষণা হলো, গভীর রাত পর্যন্ত সেই ফলাফল ঘোষণা চলেছে, তা নিয়ে আমরা কয়েকটি ফ্যাক্টর, 5টা ফ্যাক্টর আলোচনা করব। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে মহাজোট একটা আবেগ তৈরি করেছিল, নির্বাচনী আবেগ তৈরি করেছিল। বিহারের নির্বাচনের 2 মাস আগে পর্যন্ত বিরোধী দলের কোনো অস্তিত্ব ছিল বলে কেউ স্বীকার করতে চায়নি। তো নির্বাচন শুরু হওয়ার পর যেভাবে বিরোধীদের পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছিল, বিশেষ করে মহাজোটের পাশে তেজস্বী যাদবের সভাতে যেভাবে ভিড় হচ্ছিল, তাতে একটা জিনিস পরিষ্কার, তেজস্বী যাদবকে আর অস্বীকার করা যাবে না। বিহারের রাজনীতিতে তেজস্বী যাদব যে আগামী দিনে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে, লালু প্রসাদের বিকল্প হয়ে উঠে আসছেন, সে নিয়ে আর কারোর মধ্যে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। তো একটা আশা প্রত্যাশা জাগিয়েছিল যে বিহারে এবারে পরিবর্তন হবে। শেষ পর্যন্ত পরিবর্তন হলো না। শেষ পর্যন্ত এনডিএ জোট কোনো রকমে আত্মসম্মান খুইয়েও বলা যেতে পারে একটা বাচ্চা ছেলের কাছে কোনো রকমে তাদের জয়কে ধরে রাখতে পেরেছে। সেই ধরে রাখার পেছনে অনেক প্রশ্ন আছে, অনেক নৈতিকতার প্রশ্ন আছে, অনেক বিষয় এখানে আছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, সেসব কথা পরে। একটা ব্যাপার পরিষ্কার যে শেষ পর্যন্ত জিতেছে এনডিএ, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন এবং তেজস্বী যাদব কিন্তু একটা বড় বিরোধী দলের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং তিনি 1 নম্বর দল হিসাবে আত্মপ্রকাশ করেছেন। একথা অস্বীকার করার জায়গা নেই যে বিহার ভোটে মহাজোটের সম্ভাবনা ছিল। এই সম্ভাবনা নিয়ে এক্সিট পোল এবং আমরাও বলেছিলাম, আমাদের বলার মধ্যে কোনো ভুল ছিল এটা আমরা বলবো না, কিন্তু যেটা আমাদের বুঝতে ভুল হয়েছিল বা যেটা আমাদের বিষয়টা এড়িয়ে আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে এই মহাজোটের যাত্রা ভঙ্গের নেপথ্যে একটি দল কাজ করেছিল। সে দলটা হচ্ছে মিম, আসাদুদ্দিন ওয়াইসির মিম। বিহারে 18% মুসলিম ভোট রয়েছে। সেই মুসলিম ভোটের উপরে বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছে মিম, আসাদুদ্দিন ওয়াইসির মিম। হায়দ্রাবাদের এই দলটি মাঝে মাঝেই আসেন বিভিন্ন জায়গায় বিজেপির জয়যাত্রাকে সুনিশ্চিত করে। বিজেপি যখন সংকটে পড়ে, সেই সংকট থেকে উদ্ধার করার জন্য মিম নামক দলটার দরকার পড়ে। আর একটা লক্ষ্য করে দেখবেন, এই মিম ফ্যাক্টরটা মহাজোটের হারের পেছনে বড় কারণ হয়ে দেখা দিয়েছে। অনেকে বলছে কংগ্রেস ভালো ফল করতে পারেনি, এখানে যদি আরজেডি থাকতো তাহলে কি হতো, কিন্তু বিষয়টা তা নয়। যদি আরজেডিও থাকতো তাহলে আরজেডিকেও ভোট দিত কিনা সন্দেহ ছিল। কারণ কিষানগঞ্জে আপনারা দেখবেন, কিষানগঞ্জে তো আরজেডি প্রার্থী ছিল, সেখানে আরজেডি প্রার্থী জিততে পারেনি। প্রশ্নটা হচ্ছে যে মিম অনেক জায়গাতেই বিজেপির সাহায্য করেছে, বিজেপি প্রার্থীকে জিততে সাহায্য করেছে। যেখানে দেখবেন 200 থেকে 2000 ভোটের ব্যবধানে যে 27টা আসনের জয় পরাজয় নির্ধারণ হয়েছে, সেখানে দেখবেন এই মিমের একটা বড় ভূমিকা কাজ করেছে। 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে মহাজোট যে কাজটা করতে পেরেছিল, সাধারণ মানুষের যে উন্মাদনা তৈরি করতে পেরেছিল সাধারণ মানুষের মনের ভিতরে, সেই উন্মাদনার রেসটাকে ভোট ব্যাংক পর্যন্ত পৌঁছে দিতে তারা পারেনি। এর নেপথ্যে ছিল সাংগঠনিক দুর্বলতা। 15 বছর ধরে যে দলটা ক্ষমতার বাইরে আছে, সেই দলটার পক্ষে সাংগঠনিকভাবে বিস্তার লাভ করাটা ততটা সম্ভব ছিল না। সেই অসম্ভবকে সম্ভব করতে যদি পারত তেজস্বী যাদবরা, তাহলে এই ফলটা উল্টো দিকে ঘুরতে পারত। 3 নম্বর যে ফ্যাক্টরটা কাজ করেছে, সেটা হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্বের গা ছাড়া ভাব। কংগ্রেস নেতৃত্ব ভেবেছিল যে তেজস্বী যাদবের হাত ধরে তারা পার পেয়ে যাবে। যেমন মহারাষ্ট্রে শরদ পাওয়ারের হাত ধরে কংগ্রেস ভালো ফল করেছে। কংগ্রেসকে মানুষ চাইছে, কিন্তু কংগ্রেসের নেতারা যেন একটু দূরে দূরে থাকছে। কি কারণে থাকছেন সে ব্যাপারটা এখনো স্পষ্ট নয়। 4 নম্বর বিষয়টি হচ্ছে যে নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন তো জানতেন
ভালো করেই জানতো যে এটা হচ্ছে কোভিড সিচুয়েশনে ভোট হচ্ছে। এই কোভিড সিচুয়েশনে ভোট হলে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেই বিষয়টা নির্বাচন কমিশন আগে থেকে বলে দিলে সেই অনুযায়ী বিরোধী দলগুলো প্রস্তুতি নিত, সেটা বলা হয়নি। কালকে ভোট গণনা চলাকালীন সময় 1:30টার সময় ঘোষণা করা হচ্ছে যে এই ফল ঘোষণা হতে রাত হয়ে যাবে। 5 নম্বর কারণ হচ্ছে প্রশাসনের উপরে দাপট, প্রশাসনের উপরে নীতিশ কুমারের দাপট, বিজেপির দাপট। এই দুটো এই যে 5টা ফ্যাক্টর, এই ফ্যাক্টরের জোরে মহাজোট ওখানে খুব অল্প ভোটের ব্যবধানে খুব কাছাকাছি যে হেরে গেছেন। তো এই হারের মধ্যে কোনো লজ্জা নেই, এই হারের মধ্যে বরং জয়ের আনন্দ আছে বলে আমাদের মনে হয়েছে। তবে এখানে একটা কথা বলবো, এবার ওখানে যে ভুলটা করেছে বিহারবাসী বা বিহারের মুসলিমরা, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসিকে একতরফা ভাবে ভোট দিতে গিয়ে, মানে আসাদুদ্দিন ওয়াইসির পক্ষে সমর্থন দিতে গিয়ে ধর্মনিরপেক্ষ শক্তি আজকে ক্ষমতাচ্যুত হয়েছে বা ক্ষমতার ধরে রাখতে পারলো না বা ক্ষমতাতে পৌঁছাতে পারলো না, ক্ষমতায় যেতে পারলো না। ধর্মনিরপেক্ষ শক্তির জয়যাত্রাকে আটকে দিয়েছে আসাদুদ্দিন ওয়াইসি। এই বিষয়টা এবার এ বাংলাতেও হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ একটা ভুল, আমাদের একটা ভুল, সিদ্ধান্ত নেওয়ার ভুল, সিদ্ধান্ত নিতে গিয়ে যদি একটু ভুল করে তাহলে আগামী দিনে আমাদেরকে পস্তাতে হবে, সেই বিষয়টা মনে রাখতে হবে। মনে রাখতে হবে এই কারণেই যে আসামে যদি 2016 বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমল কংগ্রেসের সঙ্গে জোট করতেন তাহলে কিন্তু সেখানে কংগ্রেস ক্ষমতায় আসতো। আজকে এই শ্মশান আসাম দেখতে হতো না। আসামের যে শ্মশান হয়ে গেছে, আসামের মানুষের যে হাহাকার, যে কান্না, সে কান্না আমাদেরকে আর দেখতে হতো না। সমগ্র দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায় যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সংখ্যালঘু সম্প্রদায় যে অস্তিত্বের সংকটে ভুগছে, সেই অস্তিত্বের সংকট তাদেরকে দেখতে হতো না। ভুলটা করেছিলেন বদরুদ্দিন আজমল শুধুমাত্র কংগ্রেসের সঙ্গে 2016 জোটে না গিয়ে। সেই ভুলের মাসুল কি হবে কি হবে না ভবিষ্যৎ দেখা যাবে, আরো হয়তো ভুল হবে। আরো সেই ভুল, একই ভুল হলো বিহারে যদি আজকে মহাজোট ক্ষমতায় আসতো তাহলে ভারতবর্ষের মানচিত্রে, ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একটা যুগান্তর সৃষ্টি হতো, যে যুগান্তরের ফলে আগামী দিনে বিরোধী শক্তিগুলো আরো দ্রুত উত্থান করতে পারত, কিন্তু তা ঘটলো না। এই না ঘটার পেছনে কারণটা হচ্ছে অনেক ফ্যাক্টর আছে। বিহারে জাতপাতের ফ্যাক্টর রয়েছে, যা বিহারে চিরাগ পাসওয়ান যেমন জেডিইউকে হারিয়েছে, অর্থাৎ নীতিশ কুমারকে হারিয়েছে, একই রকম ভাবে মহাজোটকে ধাক্কা দিয়েছে আসাদুদ্দিন ওয়াইসি। আমাদের খুব পরিষ্কার মনে রাখতে হবে যে বিজেপি দল, কেন্দ্রে ক্ষমতাসীন যে দলটি আছে, তারা অনেক বেশি সংঘবদ্ধ, অনেক বেশি সুনিপুণ কৌশলী এবং নির্বাচন কৌশল তাদের মতো ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। তারা প্রতিটা মুহূর্ত নির্বাচন নিয়ে ভাবতে থাকে যে কি করলে কি হবে, কোথা থেকে দুটো ভোট এদিক থেকে ওদিক করে দিতে পারলে তাহলে আমি ওখানে জিতে যাব। এই যে চিন্তা ভাবনা দিল্লির বা আজকের ক্ষমতাসীন দিল্লিতে যারা ক্ষমতায় আছেন তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনার সঙ্গে আজকের কোন রাজনৈতিক দলের চিন্তা ভাবনা নেই, সেই চিন্তা ভাবনাটা নেই। তারা ফুল টাইম রাজনীতিটা করেন না। তারা যারা ধরুন আমাদের পশ্চিম বাংলায় যদি ধরা হয় যে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের যারা গ্রামীণ স্তরের নেতা আছেন তারা কি করে, তারা যেটা করে তারা হচ্ছে কাউকে পেল, ভোটের দিনে ভোট করালো, চলে গেল। সারা বছর ধরে ভোট নিয়ে চিন্তা করে। বিজেপি সারা বছর ধরে ভোট নিয়ে চিন্তা করে, বিজেপি রিসার্চ করে দেখে যে এখানে যদি আমি এত পার্সেন্ট ভোটকে এদিক থেকে ওদিকে ঘুরে দিতে পারি তাহলেই কিন্তু আমার কেল্লা ফতে আমি জিতে যাব। আমি সংখ্যালঘু হয়েও, মানে সংখ্যালঘু ভোট হয়তো 30% ভোট পেয়ে 70% যে ভোটের অধিকার তাকে সরিয়ে দিতে সে পারবে। এই অঙ্ক থেকে ওরা ভোটটা করে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সংখ্যালঘু আছেন তাদের মনে রাখতে হবে যে এমন কিছু কাজ আমরা করব না যে ভুলের জন্য আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। মনে রাখতে হবে ধর্মনিরপেক্ষ শক্তি যদি টিকে থাকে তাহলে ভারতবর্ষের
সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। এটা নিয়ে অস্বীকার করা, অনেকে বলবে আরে ও তো এই দেয়নি, ও দেয়নি, সে দেয়নি, অনেক বক্তব্য আছে, মমতার প্রতি ক্ষোভ আছে, কংগ্রেসের প্রতি ক্ষোভ আছে, থাকতে পারে। আরেকটা বিষয় আপনাদের খুব স্পষ্ট করে বলে দিই, সেটা হচ্ছে মুসলিম অস্মিতা, অর্থাৎ আপনি মুসলমান বলে এই ভারতবর্ষে দাঁড়িয়ে আপনার মুসলমান ভাই আপনার জন্য কাজ করে দেবে এটা ভাববেন না। তারা কাজ করেন না। কোনো মুসলমানকে, কোনো মুসলমান ব্যক্তিকে, কোনো মুসলমান লোককে আমি দেখিনি আরেকটা মুসলমানেরকে সাহায্য করে, অন্তত আমার জীবনে করে না, আমার জীবনে কেউ করে, এটা আমি দেখেছি। কয়েকজন বাদ দিলে হয়তো ব্যতিক্রম একটা দুটো পাবেন, সেগুলোকে বাদ দিলে বাকি আমি যতগুলো মুসলিম অফিসার বা মুসলিম নেতা যারা আছেন তাদের কাছে গেছি, তারা সবসময় অ্যাভয়েড করেছে। কিন্তু তুলনায় দেখবেন যারা ধর্মনিরপেক্ষ হিন্দু নেতা আছেন বা অমুসলিম নেতা আছেন, তারা অনেক বেশি উদার, অনেক বেশি তারা কাজ করতে দক্ষতা রাখেন। যে কাজটা আপনি অধীর চৌধুরীর কাছে যে করতে পারবেন, সেই কাজটা আপনি আব্দুল মান্নানের কাছে যে করতে পারবেন না। যে কাজটা আপনার জন্য করে দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কাজটা আপনার জন্য অন্য কোনো মুসলিম লিডার করে দিতে পারবে না। যে কাজটা আপনার জন্য করে দিতে পারবে মানে শ্যামল চক্রবর্তীর, আমি শ্যামল চক্রবর্তীর কথা এই জন্যই বলছি, শ্যামল চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয় ছিল এবং তাকে আমি দেখেছি, খুব ভালো লোক এবং আমাদের জুনিয়র সাংবাদিক ছিলাম, পরামর্শ দিতেন, আমরা তার বিরুদ্ধে লিখতাম, তা সত্ত্বেও সে কোনোদিন আমাদেরকে খারাপ ব্যবহার করতেন না। খারাপ ব্যবহার করতেন না অনিল বসু। অনিল বসুর বিরুদ্ধে আমি লিখেছি, অনিল বসুর বিরুদ্ধে আমি কলম ধরেছি, কিন্তু অনিল বসুর সঙ্গে যখন আমার দেখা হতো, যখন কথা হতো, যে কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে এক কথায় তিনি আমার কাজটা আগে করে দিতেন। এটা অস্বীকার করার জায়গা নেই। তুলনায় দেখবেন মোহাম্মদ সেলিম যখন রাজ্যের ক্ষমতাসীন নেতা ছিলেন, এমপি ছিলেন, সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু কোনো দিনও আমার মতো একজন জুনিয়র মানুষকেও, জুনিয়র সাংবাদিককেও সাহায্য তো দূরের কথা, কথা বলতে চাইতেন না, দাম্ভিকতার সঙ্গে কথা বলতেন এবং একজন মানুষের সঙ্গে যে ব্যবহার করতে হয় সেই ব্যবহারটুকু করতেন না। এটা আমি জানি, এই মুসলিম লিডারদের ক্যারেক্টার আমার জানা আছে। সেই তুলনায় অনেক অনেক ভালো হচ্ছেন অমুসলিম নেতৃত্ব, অমুসলিম নেতারা। তো সেই জন্যই বলবো যে আগামী বিধানসভা নির্বাচন, বিহার বিধানসভা নির্বাচনের ফল আমরা দেখেছি, আগামী বাংলার বিধানসভা নির্বাচনের জন্য আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ শক্তি যদি টিকে থাকে তাহলে আপনার আমার সকলেরই মঙ্গল, শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু বাংলা আবার অশান্তি হোক, এটা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ অশান্তি করার জন্য কেউ আসবে না। আমাদের ঘরের ভিতর থেকে কেউ এসে বলবে যে আমাকে ভোট দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, স্বাধীনতা দিতে পারবে না। তারা বড্ড জোর একটি আসন পাবে, বিধানসভার একটি কোণে বসে থাকবে, মাঝখান থেকে যা হবার ক্ষতি হবার হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ শক্তির পরাজয় হবে। এই করতে করতে গোটা ভারতবর্ষ জুড়ে আজ একটি বিশেষ শক্তি, বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা ক্ষীণ হয়েছে এবং তারা গোটা ভারতবর্ষ জুড়ে তাদের রাজ চালাচ্ছেন। এই জন্যই চালাচ্ছেন যে আমরা আগে থেকে এটা বুঝে উঠতে পারিনি। তখন থেকেই আমরা একদম কংগ্রেস বিরোধিতা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আজকে কংগ্রেস অনেকটা ব্রাত্য হয়ে গেছে, কিন্তু আজকের সংখ্যালঘুরা, আজকের সাধারণ মানুষ, সচেতন নাগরিকরা তারা কিন্তু নিরাপদে নেই। এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আগামী দিনে আপনার যারা বন্ধু বলে ভাবছেন, আপনি যাকে বন্ধু বলে ভাবছেন, সে কি আপনার বন্ধু, সেটা আপনি ভাবুন, ভাবতে থাকুন। ভেবে আগামী বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিবেন সে নিয়ে আমার কোনো বলার নেই, কিন্তু সতর্ক থাকুন যাতে ভোট কেটে আমাদেরকে বিপর্যস্ত না হতে হয়, যেন বাংলা যেন আসাম না হয়ে ওঠে, সেদিকে লক্ষ্য রাখুন। এটুকু বলে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আবার দেখা হবে।